গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজ শনিবার সকাল থেকে উঠে খুব একটা ভালো লাগছে না, ঠান্ডা লেগেছে। গলাটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা যে নাকে নাকে কথা হচ্ছে। যাই হোক, আজকে আপনাদেরকে বলবো আমার আর উত্তমের কি করে পরিচয় হয়েছিল, প্রথম কবে কোথায় দেখা হয়েছিল। প্রথমে ভেবেছিলাম আমি আর ও দুজনে মিলেই আপনাদের সাথে এই বিষয়ে কথা বলবো, কিন্তু আজকাল ও এত ব্যস্ত হয়ে পড়েছে যে কোনোভাবেই আমি ওকে ক্যামেরার সামনে আনতে পারছি না। আমার সময় হয়তো ওর হয় না, আর ওর হয়তো আমার হয় না। আর আপনারা বারংবার এই বিষয়টা নিয়ে জানতে চাইছেন, সেই জন্য আমি নিজে থেকেই আপনাদেরকে বলছি। অন্য কোনো একদিন ভিডিওতে ও হয়তো বলবে এই বিষয়ে আপনাদেরকে ওর অনুভূতিগুলো। আমি আজকে আমার কথাগুলো বলি। যদি বলতে হয় যে প্রথম দেখা, তাহলে তখন আমি ক্লাস 7-এ পড়ি। ওর মাসি বাড়িতে আমি আর আমার দিদি গিয়েছিলাম একটি কাজে, আর ও সেখানে ছিল। তখন ওকে আমি প্রথম দেখি। প্রচণ্ড চঞ্চল, প্রচুর কথা বলে, এরকম একটি মানুষ ছিল প্রথম দিকে ও। আর ছোটোবেলা থেকেই আমি ছিলাম একটু অন্যরকম, একটু ডানপিটে, একটু দুষ্টু প্রকৃতির। এরকম টাইপের, মানে কেউ কথা বলছে, কেউ আমাকে নিয়ে হাসি মজা করছে, আমার একদম পছন্দ হতো না, রেগে যেতাম। তো আমি ওর ওই প্রথম যে ভাবমূর্তি আমার মধ্যে তৈরি হয়েছিল, খুব খারাপ, ওকে দেখে আমি ভীষণ রেগে গিয়েছিলাম। ওর সম্পর্কে আমার একটা খারাপ ধারণাই তৈরি হয়েছিল। তারপরে জানতে পারলাম যে দিদির সাথে ওর একটা ফ্রেন্ডশিপ হয়েছে, দুজনা একই ব্যাচে টিউশন পড়ে। একদিন আমাদের বাড়িতে এলো, তখন ভাবলাম যে সেই ছেলেটি না, আরে আমাদের বাড়িতে কি করছে। এইভাবেই ধীরে ধীরে ওর সাথে কিন্তু মাঝে মধ্যে দেখা হতে থাকে। আসলে প্রথম যেদিন ওর সাথে দেখা হয়েছিল, তখন দিদির বন্ধুও ছিল না। দিদির সাথে বন্ধুত্বটা ওর পরেই তৈরি হয়। আমাদের বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠানে দেখি যে দিদিদের বন্ধুদের যে টিমটি আসতো, তার সাথে ও আসছে। আর ওকে দেখলেই আমি বিরক্ত হয়ে যেতাম যে এই ছেলেটি কেন আসে আমাদের বাড়িতে। মায়ের কাছে কয়েকবার নালিশও করেছি, কিন্তু সেই বিষয়ে কারোর কোনো ভ্রুক্ষেপ নেই। যাই হোক, এই করতে করতে আমার দিদির বিয়ে হয়ে যায়। তখন আমি ভীষণ একা হয়ে পড়ি। দুটি বোন ছোটোবেলা থেকে একসাথে সব সময়, হঠাৎ করে একজনের বিয়ে হয়ে অনেক দূরে সে চলে গেল। আর জামাইবাবু যেহেতু আর্মিতে ছিলেন, দিদি কোয়ার্টারে চলে গেল, ধরাছোঁয়ার বাইরে একেবারে বলতে গেলে। সেই সময় কিন্তু আমার কোনো প্রয়োজন, কোনো দরকার হলে যদি আমি ওকে বলতাম, সাথে সাথে সেই কাজটি কিন্তু আমার করে দিত। এইভাবে আরও 2 বছর কাটে, আমার উচ্চ মাধ্যমিক হয়ে যায়। কিন্তু তখনও পর্যন্ত ওর সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। তারপরে যখন আমি কলেজে চলে যাই, তখন আমাদের দুবাড়ি থেকেই একটা আপত্তি আসে যে দুজনের এই বন্ধুত্বটা নিয়ে। কিন্তু তখনও আমরা একে অপরকে জানাইনি একে অপরের অনুভূতি। বিশেষ করে আমার বাবা ভীষণভাবে আপত্তি করতে থাকে, ওকে একেবারেই পছন্দ করতেন না আমার বাবা। কিন্তু ধীরে ধীরে আমার মা বাবা সকলকে ও জয় করে নিয়েছে, সকলের মনে নিজের জায়গা তৈরি করে নিয়েছিল। তারপর ওর বাড়িতেও জানায় এবং দুবাড়ি থেকে কথা হয়। ওর বাবা একসময় অসুস্থ হয়ে পড়েন ভীষণ। সেই সময় ও যেহেতু বাড়ির ছোট ছেলে, ওর বাবা চেয়েছিলেন যে বিয়েটা আর কি তাড়াতাড়ি দিয়ে দেওয়ার জন্য, যদি কিছু একটা দুর্ঘটনা ঘটে যায়। তো সেই সময় আমার পড়াশোনা তখনও শেষ হয়নি, আমাদের বিয়ে হয়ে যায়। অ্যান্ড তারপরের থেকে তো এই জীবন। কিন্তু সত্যি কথা বলতে, আমরা কিন্তু কেউ কাউকে কোনোদিন প্রপোজ করিনি। ওই মিশতে মিশতে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে যায়, একটা বন্ধুত্ব তৈরি হয়ে যায়। সেখান থেকে আমাদের রিলেশনটা কিন্তু গ্রো করে। আর তার থেকেও বড় কথা হলো, আমরা একে অপরের অনুভূতি বোঝার আগে বা একে অপরকে জানানোর আগেই পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, বাবা মা সবাই সেটি বুঝে গিয়েছিল, এবং তারাই আমাদেরকে আরও নিজেদেরকে জানিয়ে দেয় যে তোমাদের রিলেশনটা শুধু বন্ধুত্বের নয়, তোমাদের মধ্যে অন্যরকম একটি রিলেশন তৈরি হয়েছে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে সকাল থেকে আমার সব কাজকর্ম হয়ে গেল। ঘুম থেকে উঠেই আমি কিন্তু গ্রিন টি খাইনি, ওটি ছিল জিরে, মৌরি আর জোয়ান ফুটিয়ে গরম জল, ঈষদ উষ্ণ, সেটাই খেয়েছি। ভেবেছিলাম একটু আদার রস করেও দেবো, সেটা আর দেওয়া হয়নি, তাই ওটাই খেয়ে নিয়েছি। আর দুপুরে রান্না করেছি রাজমার ডাল, সাথে আমের চাটনি আর পনির মশলা। এইভাবে পনির মশলা খেতে খুব ভালো লাগে। রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখে নিয়েছেন। দইয়ের মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ মিক্সড করে নিয়েছিলাম। আর ওদিকে পেঁয়াজ, রসুন, লঙ্কা আর গোটা জিরে আর তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। আর তার মধ্যে পেঁয়াজ, রসুন আর টমেটো দিয়ে
ভালো করে কষিয়ে নিয়ে দইয়ের মশলাটা দিয়ে আবার কষিয়ে তেল ছেড়ে দিলে পারে তার মধ্যে পনিরটা দিয়ে রান্না করে নিয়েছি। আর নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। তবে এইভাবে রান্না করলে খুব ভালো লাগে। পনির কিন্তু আমি ভাজিনি, হালকা গরম জলে ওটাকে আমি চুবিয়ে রেখেছিলাম, খুব সফট থাকে তাহলে পনিরটা। আর যে প্লেট দুটোতে আজকে আমরা খাবার খাচ্ছি, এই দুটি কিন্তু আমি নিয়ে এসেছিলাম যখন বাংলাদেশে গিয়েছিলাম সেখান থেকে। আমার ওখানকারের এই মেলামাইনের জিনিসপত্র খুব পছন্দ হয়। এটি মেলামাইনের নয়, এটি চিনেমাটিরই, কিন্তু ভীষণ সুন্দর। যাই হোক, আর সাথে নিয়েছিলাম একটু স্যালাড। শুধুমাত্র দুপুরবেলার জন্য আমার মনে হয় মেনুটি যথেষ্ট। আর রাত্রেবেলায় রয়েছে আমাদের নিমন্ত্রণ। আর সেদিনও বুলবুলি এসেছিল, ওরা রোজ আসছে, ওই দেখুন এসে দোল খেয়ে আবার চলে গেল। মানে ওরা জানে কোথা দিয়ে ঘরে ঢুকতে হবে আর কোথা দিয়ে বেরোতে হবে। প্রথম প্রথম যেটা হতো, ভুল করে না ওরা বেরোনোর রাস্তা খুঁজে পেত না, কিন্তু এখন হ্যাবিচুয়েট হয়ে গেছে। আর এখন হয়ে গেছে সন্ধ্যা, অনেকক্ষণ পরে আবার আপনাদের সাথে কথা বলছি। এই কানের দুলটা আজকে পরে নিলাম। কানের দুলটা আমার ভীষণ পছন্দের, ভীষণ সিম্পল কিন্তু খুব স্মার্ট আর কি। যাব সামনের বাড়িতে, নিমন্ত্রণ আছে। একদম আমাদের বাড়ি থেকে বেরিয়েই মানে মেন গেট খুললেই যে মন্দিরটি দেখা যায়, ওই মন্দিরের মায়ের পুজো। আজ প্রায় 40-45 বছর ধরে বা তারও বেশি, মানে আমার জন্মের অনেক আগে থেকেই পুজো হয়। আমি জানিও না ঠিক কবে শুরু হয়েছিল। তো সেই পুজোতেই যাব। সকাল থেকে যেতে পারিনি কারণ আমরা বাড়ি ছিলাম না। দুপুরবেলায় তাড়াহুড়ো করে বাড়ি ফিরে রান্না করে খেয়ে দিয়ে একটু রেস্ট করতে না করতেই সন্ধ্যা হয়ে গেছে, তাই এখন যাচ্ছি। আর একটা পার্সেল এসছে, চলুন খুলে দেখি কি এসেছে। এই প্যাকেটটি খুলতে খুলতে আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি। একজন কমেন্টে জানতে চেয়েছিলেন যে দিদি, ফ্রিজে কেন নেল পালিশ রাখো? তার কারণ হচ্ছে, ফ্রিজে নেল পলিশ রাখলে সেটি জমে না। আমার কাছে এমনও কিছু নেল পলিশ রয়েছে যার বয়স 7-8 বছর হয়ে গেছে, কিন্তু জমেনি, ভালো থাকে, সেই জন্যেই রেখে দিই। আর এই দেখুন, আমার একটা নাইট ক্রিম এসেছে। আমি এটি অর্ডার করেছিলাম। ডট অ্যান্ড কির ওয়াটারমেলনের যে নাইট ক্রিমটি রয়েছে ওটি আমি ব্যবহার করি। 60 ml অর্ডার করেছিলাম। এটির দাম কত 600 কত টাকা, 95 না কত থাকে, আমার পড়েছে ওই 550 টাকা মতন। বেশ ভালো নাইট ক্রিমটা, আমি লাগাচ্ছি, বেশ উপকার পেয়েছি। আপনাদের সাথে আরও একটা কথা শেয়ার করি যে আমার শ্বশুর শাশুড়ি অর্থাৎ মামুনি আর বাবুর আসার কথা ছিল বৈশাখ মাসে, কিন্তু ওনারা আসতে পারেননি, একটু সমস্যা হয়েছিল। যাই হোক, তবে মামুনি আসছেন না, বাবু আসছেন, এই মাসেই আসছে। মানে এখন তো জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে, আর 2-4 দিনের মধ্যেই বাবু পৌঁছে যাবেন। এখনও জানাননি আমাদেরকে যে ঠিক কবে আসছেন, দেখা যাক। আপনাদের সাথে তো আবার নতুন নতুন ব্লগ আসবে। মামুনি আসলে বেশি ভালো হয় আর কি। মামুনির সাথে আমার বন্ডিংটা অনেক বেশি ভালো, কি আর করা যাবে। মামুনির হয়তো শরীরটা খুব একটা ভালো নেই, সেই জন্য আসতে পারবেন না। যাই হোক, রেডি হয়ে গেছি, এবার বেরোবো। সামনে কাকিমার বাড়ি নিমন্ত্রণ, আমরা ওখানে যাচ্ছি, চলুন। যদিও প্রত্যেক দিন কলেজ বেরোনোর সময় আপনারা দেখতেই পান, তবু আপনাদেরকে দেখাচ্ছি কোন বাড়িটা। এই দেখুন, জানলা দিয়ে নেমেই ওই যে দূরে মন্দিরটা দেখা যাচ্ছে। দাঁড়ান, কাজটা খুলে দিই। হ্যাঁ, দেখেছেন প্যান্ডেল করেছে কি সুন্দর। এই যে মন্দিরটি দেখছেন, এটি মায়ের মন্দির। চলুন নিচে যাই, গিয়ে মায়ের দর্শন করি। আর এইখানে রান্না বান্না হয়েছে, যেখানে রাজা ভাই গাড়ি রাখে, একটা লাল গাড়ি আপনারা নিশ্চয়ই দাঁড়িয়ে থাকতে দেখেন বাড়ির সামনে, ওটা রাজা ভাইয়ের গাড়ি। আজকে গাড়িটাকে অন্য জায়গায় রেখেছে, রান্না হচ্ছে ওখানে। সকাল থেকে ভোগ রান্নার গন্ধ পাচ্ছি শুধু, এত ভালো লাগছে। আর একটা কথা আপনাদেরকে বলি, এই মায়ের মূর্তি কিন্তু ওদের বাড়িতেই তৈরি হয়। গত বছর ওই যেখানে রান্না হচ্ছে ওইখানে মায়ের মূর্তি তৈরি হয়েছিল, তো জানলা দিয়ে আমি দেখতাম বা যাতায়াতের পথেও দেখতাম। এবছর বাড়ির ভেতরে মায়ের মূর্তি তৈরি হয়েছে, সেই জন্য আর আসাও হয়নি, দেখাও হয়নি। মাটি দিয়ে পাল এসে ওখানে মূর্তি তৈরি করে দিয়েছেন ওদের বাড়িতে, খুব সুন্দর। দাঁড়ান আপনাদেরকে মাকে দেখাই একবার। শাক্ত পদাবলিতে রয়েছে, কালো অঙ্গে রূপের আলো, তো মায়ের এই মূর্তি চিন্ময়ী রূপে মা মিন্ময়ী। আর ডান পাশে বসে রয়েছেন মায়ের ভক্ত, মায়ের সন্তান, মায়ের ছেলে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। আর বাম পাশে রয়েছেন তার স্ত্রী মা সারদা দেবী। মাকে প্রণাম করে এই প্রার্থনাই করি, সকলকে তুমি ভালো রেখো মা, জরা মৃত্যু দুঃখ বেদনা দূর করো এই ধরাধাম থেকে। চলুন একটু ঢাকের আওয়াজ শুনি।
আসলে সকাল থেকে শ্যামা সঙ্গীত শুনতে পাচ্ছি। মায়ের পুজো যেহেতু, ওই রামপ্রসাদী যে গানগুলো রয়েছে সেই গানই তো বাজতে থাকে মায়ের পুজোর সময়। ঢাকের আওয়াজ সেভাবে শুনতে পাইনি। আর মা যেহেতু বাড়িতেই মাকে তৈরি করা হয়, মায়ের মূর্তি গড়া হয়, সেই জন্য মাকে যে আনা হয় ঢাক বাজিয়ে সেরকম বিষয়ও নেই। তো ওনাকে আমি রিকোয়েস্ট করলাম যে একটু ঢাক বাজানোর জন্যে। মায়ের পুজোতে ঢাক না বাজলে কীরকম লাগে না? ভালো লাগে না কিন্তু, সে দুর্গা পুজো বলুন আর কালী পুজো বলুন, ঢাকের আওয়াজটা কিন্তু ভীষণ সুন্দর লাগে। যাই হোক, চলুন এবার প্রসাদ নেবার পালা। প্রসাদ নিয়ে তারপরে ফিরবো বাড়ি। আর আমার এই ভোগের খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে। এমনিও আমি না খিচুড়ি লাভার, মানে খিচুড়ি আমার খুব ভালো লাগে। 3 বেলা খিচুড়ি দিলে পারে আমার কোনো না নেই, খিচুড়ি খেতে খুব পছন্দ করি। আজকের প্রসাদের আয়োজনে রয়েছে রাধাবল্লভী, চানা মশলা, খিচুড়ি, নিরামিষ তরকারি, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি। প্রসাদ ভীষণ সুন্দর হয়েছে। যেমন করেই আপনি রান্না করুন না কেন, পুজোর প্রসাদ কিন্তু একটা অন্যরকম স্বাদ হয়। যাই হোক, আজকের ভ্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আজ আসি, শুভরাত্রি।